ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। শুরুতেই থাকছে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের খবর। শক্তিশালী ভারতকে ৩-১ গোলে হারিয়ে আসরে শুভ সূচনা করেছে বাংলাদেশ। জোড়া গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে বাংলাদেশ নারী ফুটবল দল। সাবিনা খাতুনের নিখুঁত ফিনিশিংয়ে ম্যাচের 7 মিনিটে লিড নেয় লাল সবুজের প্রতিনিধিরা। সেই সাথে দেশের নারী ফুটসাল দলের প্রথম আন্তর্জাতিক গোল স্কোরার হলেন সাবিনা খাতুন। মিনিট 6 মাথায় ব্যবধান দ্বিগুণ করেন লাল সবুজ দলপতি। বিরতির পর এবার স্কোর শিটে নাম লেখান সুমাইয়া মাতসুশিমা। যদিও 36 মিনিটে একটি গোল শোধ দেয় ভারত, শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে নিজেদের প্রথম আন্তর্জাতিক ফুটসাল ম্যাচ রাঙালো বাংলাদেশ। প্রথম ম্যাচ ছিল ইন্ডিয়ার সাথে। আশা করি বাংলাদেশের মানুষ এই জয়ে অনেক খুশি। আমাদের আরো 5টা ম্যাচ আছে। সকলে আমাদের জন্য দোয়া করবেন, ভালো একটা রেজাল্ট নিয়ে যেন দেশের মানুষকে খুশি করতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য। এবারে ফিরে যেতে চাই ক্রিকেটে। নানা কারণেই কিন্তু আসলে উত্তাল ক্রিকেট পাড়া। ক্রিকেটাররা বয়কট প্রত্যাহার না করায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করল বিসিবি। রাতে আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজিদের সিদ্ধান্ত জানিয়ে দেবে বোর্ড। এদিকে বৃহস্পতিবার দুপুরে নিজেদের অবস্থানে অনড় থাকার ঘোষণা দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। পরিচালক নাজমুল ইসলাম 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করবেন এমন প্রতিশ্রুতি দিলেই কেবল ফিরবেন মাঠে, এমন সিদ্ধান্তের কথা জানান সভাপতি মোহাম্মদ মিঠুন। বিপরীতে ফিন্যান্স কমিটির পদ থেকে নাজমুলকে সরিয়ে দেয় বিসিবি। বাংলাদেশের ক্রিকেটে খেলার চেয়ে ধুলা বেশি, ব্যঙ্গ করে বলা প্রবাদটা হয়তো সত্যি হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নোয়াখালী ম্যাচ দিয়ে মাঠে গড়ানোর কথা ছিল বিপিএল এর ঢাকা পর্ব। কিন্তু ক্রিকেটারদের বয়কটের কারণে বন্ধ খেলা, টিকিট কেটে মাঠে আসা দর্শকরা হয়ে ওঠে আগ্রাসী। পরিস্থিতি সামলাতে বাধ্য হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত কয়েকদিনে বোর্ড পরিচালক নাজমুল ইসলামের একাধিক বক্তব্যে ক্ষুব্ধ হয় ক্রিকেটাররা। তামিম ইকবালকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়ে শুরু হয় যে ঘটনার। প্রথমে ক্ষমা প্রার্থনার দাবি ওঠে, সেটি বুধবার এসে দাঁড়ায় পদত্যাগ পর্যন্ত। ক্রিকেটারদের সংগঠন কোয়াব বৃহস্পতিবার দুপুরে অবস্থানে অনড় থাকার ঘোষণা দেয়। এখন আমরা মাঠে যাব একটাই শর্তে, বিসিবি থেকে ওনারা যদি আপনাদের সামনে এসে কমিটমেন্ট করেন যে ঠিক আছে আমরা গ্যারান্টি নিচ্ছি 48 ঘন্টার মধ্যে এই লোক থাকবে না বিসিবিতে, এবং যদি থাকে তখন ক্রিকেটাররা যে খেলা বন্ধ করবে সেইটার জন্য তাদের উপরে কোনো দায়ভার যাবে না। দর্শক যারা আছে, দর্শকদেরকে আমাদের কিন্তু রীতিমতো ভুল বোঝানো হচ্ছে। অনেক সময় আমাদেরকে নেগেটিভ জিনিস বোঝানো হচ্ছে, পজিটিভটা আমাদের সামনে আনা হচ্ছে না। সেজন্য অনেক দর্শকরা আমাদেরকে বুঝতেছে না আসলে যে আমরা আসলে কি, আমরা কিন্তু কারো এগেইনস্টে না। তবে কোয়াব জানায় কেবল নাজমুল ইসলামের আপত্তিকর আচরণই এই বয়কটের একমাত্র কারণ নয়। ঘরোয়া লীগ না হওয়া, নারী ক্রিকেট কেলেঙ্কারির তদন্ত না হওয়া সহ সমসাময়িক একাধিক বিষয়ের জন্য বাধ্য হয়েই এই বর্জন। আমরা আসলে আজকে এই অবস্থানে আসার পেছনে অনেকগুলো কারণ আছে। আপনাদের হয়তোবা দেখে মনে হতে পারে যে একটা ইস্যু নিয়ে আমরা কথা বলছি, বাট আমরা দিনের পর দিন, মাসের পর মাস আমরা বিসিবির সঙ্গে অনেক বিষয় নিয়ে প্রতিনিয়ত ক্লোজ ডোরে, ওপেন ডোরে সবভাবে চেষ্টা করেছি বিভিন্ন জিনিস নিয়ে সমাধান করার। কিন্তু দুঃখের বিষয় এটাই যে বিসিবি থেকে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের সমাধান পাইনি। আমরা আজকে যেটাই করছি আমরা অসহায় এবং বাধ্য হয়েই করা। শেষ বিকেলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পরিচালক নাজমুল ইসলামকে ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেবার কথা জানায় বিসিবি। সেই সাথে সেখানে বলা হয় ক্রিকেটারদের স্বার্থ রক্ষাই বোর্ডের প্রধান লক্ষ্য। বিজ্ঞপ্তিতে ক্রিকেটারদের বিপিএল বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার প্রত্যাশাও ব্যক্ত করে বোর্ড। কিন্তু ক্রিকেটাররা মাঠে না ফেরায় বিপিএল এর এবারের আসর অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেয় বিসিবি। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনায় জিতল কে? সেই উত্তর ঠিক কে দেবে বা কবেই দেবে বলা কঠিন। তবে হলফ করে বলাই যায়, হেরেছে দেশের ক্রিকেট। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।
বিপিএল এ আসলে যা চলছে, বিপিএলটা বন্ধ হয়ে গেছে, ক্রিকেটারদের যে অনড় অবস্থান, এই সব কিছু নিয়ে আমরা কিন্তু আলোচনা করব আমাদের আজকের অতিথির সঙ্গে কিছুক্ষণ পরেই। তার আগে আরও একটি রিপোর্ট আপনাদেরকে দেখাতে চাই, সেটি হচ্ছে ফুটবলের আরও একটা খবর জানাতে চাই। তবে ফুটবলের সেই খবরটা জানানোর আগে আমার মনে হয় আমাদের আজকের অতিথি আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়ে গেছেন এবং তাকে আমরা আমন্ত্রণ জানাতে চাই। স্পোর্টস এডিটর অফ যমুনা টেলিভিশন তাহমিদ অমিত, আপনাকে আমন্ত্রণ। আপনার জন্য আমরা অপেক্ষা করছিলাম অধীর আগ্রহে। আশা করছি আপনি ভালো আছেন। তবে দেশের ক্রিকেট ভালো নেই, বিপিএলটা বন্ধ হয়ে গেছে। আমার অবস্থা আসলে কথা বলতে কষ্ট হয়। একদমই তাই, বিপিএলটা বন্ধ হয়ে গেছে। আসলে কারা জিতলো, বিসিবি নাকি ক্রিকেটাররা? আসলে ক্রিকেটাররা বিসিবিকে প্রশ্নটা করতে হবে কারা জিতেছে। আমার মনে হচ্ছে তারা যাদেরকে জিতাইতে চাচ্ছে হয়তোবা তারা জিতবে। প্রশ্নটা এই জন্য বললাম আপনাকে, এর পেছনে ইতিহাসে আপনাকে একটু যেতে হবে। বাংলাদেশের ক্রিকেট বোর্ড, এই ক্রিকেটাররা এই যে আজকের অবস্থা, অসম্মান করা, যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে, এই পথটা তারাই তৈরি করেছে। 2013 সালে গণজাগরণ মঞ্চে যখন ক্রিকেটাররা যায় শাহবাগে, ন্যাশনাল টিমের ক্রিকেটাররা কিন্তু গিয়েছিলেন। তাদেরকে কেউ বাধ্য করেছে বলে আমি জানি না, গিয়েছেন ওই সময় সুযোগ সুবিধা নেওয়ার জন্য হয়তোবা গিয়েছেন, অথবা কি বলবো, বলতে কষ্ট হচ্ছে একটু, অথবা সুবিধা নিতে চেষ্টা করেছেন, অথবা বাধ্য হয়েছেন। আপনি চিন্তা করেন 2019 সালে ইলেকশনে মাশরাফি যখন নির্বাচন করলেন, তখন কিন্তু তিনি সিটিং ক্যাপ্টেন বাংলাদেশ টিমের, ওয়ার্ল্ড কাপ খেলতে যাবেন। সেই সময় তিনি বাংলাদেশে নির্বাচন করেছেন, এমপি হয়েছেন। এই যে ট্রেডিশন তৈরি করেছে কে? বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু এই রাজনৈতিক প্ল্যাটফর্মটা তৈরি করেছে, আমরা দেখেছি। আমরা মোস্তাফিজকে নাজমুল হাসান পাপনের ইলেকশনের ক্যাম্পেইনে দেখেছিলাম, বলেছিলেন কাটারের পর কাটার। কেন আপনি জেনে বুঝে সেখানে গিয়েছেন না? আপনি যখন সাকিব আল হাসান যখন ইলেকশনে দাঁড়ালেন, তখনও সেই সময় আমরা দেখেছি যে ইলেকশন যখন তিনি করলেন, তখন কিন্তু তিনি ক্রিকেটার, কিছুদিন পর ওয়ার্ল্ড কাপ খেলতে যাবেন। মজার বিষয়, একই সঙ্গে তিনি কিন্তু দুই জায়গা থেকে বেতন নিতেন, জাতীয় সংসদের এমপি হিসেবে, আবার ন্যাশনাল টিমের ক্রিকেটার হিসেবে। এই যে রাজনৈতিক কালচার তৈরি করেছেন ক্রিকেটাররা, সুযোগ সুবিধা নেওয়ার জন্যই হোক, সুযোগ সুবিধা দেয় না। আপনি ক্রিকেটের জনপ্রিয়তা ব্যবহার করে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এটা কীভাবে হয়েছেন? এই যে কালচার তৈরি করেছেন, এটা ক্রিকেটাররা তৈরি করেছেন। এবং আপনি যদি চিন্তা করেন 24-এর 5ই আগস্টের পর যখন উপদেষ্টা মাঠে গেলেন, আমরা তামিমকে দেখলাম পুরো মাঠ ঘুরে দেখাচ্ছেন তিনি, নিশ্চয়ই কোনো না কোনো সুযোগ সুবিধার জন্য। কারণ বিসিবি সিও তো ছিলেন। কোনো প্রতিষ্ঠানে যদি কোনো উপদেষ্টা যায়, তখন তো সিওই দেখানোর কথা সেই সময়। এক্স্যাক্টলি, কোনো ক্রিকেটারের তো সেটা দেখানো নো উচিত রাইটস। আপনি নয়। জেনে বুঝে কাজটা করেছেন। আবারও বললাম, আপনি যে এমপি হয়েছেন, সাকিব আল হাসান সুবিধা নেননি। ওনার সাথে আমার দ্বিমত ছিলেন, আমার সাকিবের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আমি তাকে বলেছিলাম আপনার সাথে আমি নির্বাচনী প্রচারণে যাব না, স্পষ্ট করে, আপনারও মনে আছে। একদম একদম আমি শেষ মুহূর্তে করেছিলাম, বলেছিলাম আপনি অবসর নিয়ে কাজটা করেন, দেখতে খুবই খারাপ লাগবে একের সঙ্গে আপনি দুই জায়গা থেকে বেতন নিচ্ছেন। কেন সেটা হবে? এই কালচারটা আজকের যে ক্রিকেটাররা অসম্মানিত হচ্ছেন, এই রাজনৈতিক কালচারটা তাদের নিজেদের তৈরি করা, আমি এটা বিলিভ করি। এবং 2019 সালে যখন ক্রিকেটাররা আন্দোলন করলেন, তখন সে আন্দোলন নিয়ে সন্দেহ ছিল, কিন্তু তখন বিসিবি প্রেসিডেন্ট বলেছেন অনেক কিছু প্রকাশ হবে, পরে সাকিব নিষিদ্ধ হলেন। এবারে যে আন্দোলন নিয়েও কিন্তু অনেক রাজনৈতিক গন্ধ পাচ্ছেন, হতে পারে, আমি জানি না, এটা হয়তো ভবিষ্যতে আবার যে প্রমাণ হবে। তা আমি বলছি ক্রিকেটাররাই নিজেরাই হোক কখন ক্ষমতার স্বাদ গ্রহণ করেছেন, সুবিধা নিয়েছেন, অথবা ব্যবহার হয়েছেন, বারবারই হয়েছেন তারা। এমন না যে ছোট ক্রিকেটাররা, টপ ক্রিকেটাররা, সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণা কে জাননি? আপনি একটি দলের প্রতীক ব্যবহার করে ন্যাশনাল টিমের ক্রিকেটার, আপনি ঠিক বোঝেন না, এতটুকু জ্ঞান নেই, তখন কি আপনি সুযোগ সুবিধা ব্যবহার করেননি? এই গণভবনের পাওয়ার ব্যবহার করে ক্রিকেটাররা কথায় কথায় মামলা করার হুমকি দিত, হুমকি দিয়েছে সাংবাদিককে, আমাকেও দিয়েছে, গণভবনে পাওয়ার ব্যবহার করে এই ক্রিকেটাররাই দিয়েছে, মামলা করবে, এ করবে, দেখে নেবে। কারণ গণভবনে পাওয়ার, আপনার তো 3 তারিখও গণভবনে আপনি যেতে পারেন, 3 ঘন্টা 4 ঘন্টা, মানে আপনার সাথে সবারই আপনাদের সম্পর্ক, আপনি ব্যবহার হয়েছেন তাদের দ্বারা, সুযোগ সুবিধা নিয়েছেন, আপনি এই পথ তো আপনি তৈরি করেছেন অসম্মানের, সেই জন্য অসম্মানিত হচ্ছেন। খুব সিম্পল, খুব ইজি। এবং এখনো যে ব্যবহার হচ্ছেন না, এই সন্দেহ তো অতীতের কারণে। একদমই, মানে 2019 সালের পুনরাবৃত্তি আমরা 2026-এ কি দেখতে চলেছি কিনা, এমন কোনো ঘটনা কি ঘটবে কিনা ভবিষ্যৎ হলে বোঝা। আলটিমেটলি ক্রিকেটটা দেখেন, বাইরের দেশে মানুষ এখন
বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কিনা এটা নিয়ে খুব আলোচনা করছে, দেখছে। দেখেন, আপনি একটা সংকটের মধ্যে আছেন, আপনি পরিবারে একটা সংকটের মধ্যে আছেন, একটা বড় ধরনের সমস্যা, আপনি অসুস্থ হয়েছেন। সেই সময় কি অন্য কোনো প্রবলেম ক্রিয়েট করতে আপনি চাইবেন? বাইরের দেশের মানুষ কি ভাবছে রে ভাই আপনাদেরকে নিয়ে? আপনি ওয়ার্ল্ড কাপ যাবেন কিনা ক্রিকেটাররা এটা নিয়ে কথা বলতে পারে, সব কিছু নিয়ে। আপনি বিপিএল বন্ধ হয়ে গেল, আপনি বিপিএল বন্ধ করলেন কি জন্য? আপনার দেশের প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ ক্রিকেট বন্ধ হয়ে আছে, 1400 জন ক্রিকেটার ক্রিকেট খেলতে পারছে না। আপনি তো তখন ক্রিকেট বন্ধ করেননি, তখন হুমকি দেননি। আজকে তো কোয়া প্রমাণ করলো যে হুমকি দিলে ক্রিকেটও বন্ধ করে দেওয়া যায়। তাহলে আপনার ক্রিকেটাররা 1400 জন ক্রিকেটার যাদের স্কুলে বাচ্চাকে ভর্তি করাতে পারতেছে না, আর এখানে মাত্র বিপিএল খেলে কতজন ক্রিকেটার? 100 জন। আর 1400 ক্রিকেটার আপনি ক্রিকেট খেলতে পারছেন না, তখন তো আপনি আন্দোলন করেন না। মানে সাংবাদিকদের আন্দোলন হবে আমার আপনার জন্য, আর যারা বাইরে ক্যামেরার সামনে বসে আছে, প্রোডাকশনে বসে আছে, তারা কেউ না। এটা কি কখনো হয়? মজার বিষয় যে কোয়াব আজকে আন্দোলন করছে, এই 1400 ক্রিকেটার ভোটাধিকারও নেই, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। কেন? তাদের পেটেতে আঘাত হয়নি, তাদের লিগ বন্ধ করে রাখা হয়েছে, আন্দোলন করলেন না। যখন জাহানারা ইস্যুতে এত কিছু হয়েছে, বলেননি তো কালকে থেকে ক্রিকেট বন্ধ। আপনি একটা লোক যে কথা বলেছে খুবই অসম্মানজনক, আপনার গায়ে লেগেছে, মনে আঘাত পেয়েছেন। আর জাহানারা কি শুধু মনে আঘাত পেয়েছিল? নেভার। তা তো না। তখন আপনি ক্রিকেট বললেন না কেন? আজ থেকে ক্রিকেট বন্ধ যতক্ষণ বিচার হবে না। আপনার প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগে 1400 ক্রিকেটার জীবন জীবিকা নির্বাহ করে। আপনি তো তখন বললেন না কালকে থেকে ক্রিকেট বন্ধ যতক্ষণ লিগ চালু হবে না। ওদের তো শুধু মনে আঘাত হয়নি, ওদের পেটে আঘাত হয়েছিল। এই জানুয়ারি মাসে অসংখ্য ক্রিকেটার তার বাচ্চাকে ভর্তি করাতে পারছে না স্কুলে। তখন তো আপনাদের গায়ে লাগেনি। আপনারা ডিসক্রিমিনেশন করছেন, বৈষম্য করছেন। আমি বলছি আপনাদেরটা কষ্টের, তাদেরটা কষ্টের। আপনাদের বেলায় আপনাদের যখন আঘাত হারলো, তখন আজকে কোয়াবের যে যারা ছিলেন, এখানে দেখবে সব কারেন্ট ক্রিকেটাররা, কোনো এক্স ক্রিকেটার আমরা দেখিনি তেমন করে, কোনো নারী সদস্যকে দেখিনি। কিন্তু কোয়াবের সভাপতি যে মোহাম্মদ মিঠুন, তিনি তো বলেছেন আসলে শুধুমাত্র নাজমুল হোসেনের বিষয়তেই আসলে তারা এরকম ম্যাচ বর্জন করেনি। ঘরোয়া লিগ বন্ধের একটা ইস্যু তারা বলেছেন, নারী ক্রিকেটারদের কথা বলেছেন, নারী ক্রিকেটে যে কেলেঙ্কারি হয়েছে। কিন্তু যেমনটা আপনি বলছিলেন, নারী ক্রিকেটার তো ছিল না। আপনি এসব বলছেন অ্যাজ এ, আপনাকে প্রশ্ন করি, যাকে নিয়ে সমস্যা তৈরি হয়েছে, যে অসম্মান করেছেন নাজমুল নামে যে পরিচালক, আমি তাকে খুব ভালো চিনি না, তিনি পদত্যাগ করলে কি আজকে খেলা হতো না? হতো তো, ক্রিকেটাররা মাথায় ফিরতেন। তাহলে তো আপনার সবকিছু এক কেন্দ্রিক। আপনি মুখে বলছেন নারী ক্রিকেটারের কথা, কিন্তু পদত্যাগ করলে সব ঠিক হয়ে যেত। আপনি বলতেন তো এই 5টা শর্ত পূরণ করতে হবে, জাহানারা বিচার করতে হবে, প্রথম বিভাগ ক্রিকেট চালু করতে হবে, দ্বিতীয় বিভাগ ক্রিকেট চালু করতে হবে, তৃতীয় বিভাগ ক্রিকেট চালু করতে হবে, এবং এই সমস্যার সমাধান করতে হবে, তাহলে আমরা মাথা ফিরবো। এটা কি বলেছেন? আপনি এই 4টাকে ব্যবহার করেছেন, আর একটাকে নিজের ইস্যুটাকে বড় করেছেন। তিনি পদত্যাগ করলে আপনি মাঠে ফিরতেন। তার মানে কি দাঁড়াচ্ছে? এগুলো হচ্ছে ফোর্থ সাবজেক্ট, পাশ করলে পড়লেন, না করলে নাই, তাই তো? আর এগুলো আপনার মেইন সাবজেক্ট। আপনি এই ডিসক্রিমিনেশন তৈরি করেছেন, এবং এই উদাহরণ বাংলাদেশের ক্রিকেটে তৈরি হয়ে থাকলো। আবারও বলছি যে রাজনৈতিক কালচার তারা তৈরি করেছেন, জেনে বুঝে রাজনীতিকে ব্যবহার হয়েছে, নিজেরা ব্যবহার করতে দিয়েছেন নিজের ফেম। এই যে বলেছেন এমপি মন্ত্রী হয়েছেন, কিভাবে তারা হয়েছিলেন? জনগণ ভালোবেসেছিল বলেই তো। জনগণ কেন আপনাকে ভালোবাসে? আপনি ক্রিকেট খেলেন বলে। আপনি সেটাকে ইউজ করেছেন। জনগণের ভালোবাসাটাকে আপনি ভাবছেন আপনি ক্রিকেটও খেলবেন, ক্যাপ্টেনও থাকবেন, যতদিন খুশি থাকবেন, এমপিও থাকবেন, আবার মন্ত্রীও হবেন। অদ্ভুত, পৃথিবীতে একটা উদাহরণ পাবেন না। আপনারা যতদিন খুশি ক্রিকেট খেলছেন, মন্ত্রী থেকেছেন, এমপি হয়েছেন, আবার ক্যাপ্টেনও থেকেছেন, বিসিবি থেকে বেতন নিয়েছেন, জাতীয় সংসদ থেকেও বেতন নিয়েছেন। এটা কি হয়? এই উদাহরণগুলো তৈরি করেছেন, আজ তার ফলাফল ভোগ করছেন। একদমই তাই। অমিত, আপনি আমাদের সঙ্গেই থাকুন। ক্রীড়া উপদেষ্টা কথা বলেছেন, আমরা শুনে আসি তিনি কি বলেছেন। ক্রিকেটারদের অসম্মান করে বিসিবি পরিচালক নাজমুল হোসেনের দেয়া বক্তব্যকে খুবই দুঃখজনক বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তবে এটি বিসিবির অভ্যন্তরীণ বিষয় হওয়ায় তার সমাধান বোর্ড করবে বলেও জানিয়েছেন তিনি। আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি, আমরা দেশের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ রয়েছি। তো এরকম একটা সময় একটা দায়িত্বশীল পদে থেকে সমস্ত ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা, এটা কিভাবে একজন এটা কিভাবে সম্ভব হলো বুঝতে পারছি না আর কি। খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। যাই হোক, এটা ক্রিকেট বোর্ডের ইন্টারনাল ব্যাপার, তারা ব্যবস্থা নেবে।
ক্রীড়া উপদেষ্টা বলছেন যে আসলে ক্রিকেট বোর্ডের ইন্টারনাল বিষয় তারাই ব্যবস্থা নেবে, এবং ক্রীড়া উপদেষ্টা হিসেবে তার কি কোনো পদক্ষেপ নেওয়া উচিত ছিল? আসলে যে কথাটা বলছেন যে পদত্যাগ করা, উনি যদি পদত্যাগ না করেন তাহলে কেউ পদত্যাগ করাতে পারবে না। বিসিবির যে গঠনতন্ত্র আছে খুবই টাফেস্ট কাজ। অনেকে বলছেন ফারুক আহমেদকে সরিয়েছেন। ফারুক আহমেদ এনএসসির কোটার পরিচালক ছিলেন, সেখান থেকে তাকে সরানো হয়েছে। আজকে ক্রিকেটাররা ওই ধরনটা জেনেছে। আমি আজকে থাকলে ক্রিকেটারদের প্রশ্ন করতাম, ফারুক আহমেদকে তারা বলছেন এক্স ক্যাপ্টেন বাংলাদেশ টিমের, খুব কষ্ট পেয়েছেন। ফারুক আহমেদকে যখন 200 কোটি টাকা ব্যাংক চুরির অপবাদ দিয়ে সরানো হয়েছিল, কোন ক্রিকেটার স্ট্যাটাস দিয়েছিল? ও সরকার চেয়েছিল, আপনি একমত হয়ে গেছেন, একমত সহমত বাবা হয়ে গেছেন তখন, তাই তো? কেন আপনার এক্স ক্রিকেটার ক্যাপ্টেনকে সরানো হয়েছে যে অপমানজনকভাবে? তখন তো আপনি প্রতিবাদ করলেন না, একবারও দাঁড়ালেন না ফারুক আহমেদের পেছনে। এখন আপনি এসে বলতেছেন এটা, মানে তখনও পাওয়ারের সঙ্গে আপনারা ছিলেন। পাওয়ার যা বলবে তাই হবে। আগে পাওয়ার ছিল, ইলেকশনের পেছনে দাঁড়িয়েছেন, সাকিবের পেছনে পোস্টার নিয়ে দাঁড়িয়েছেন, নৌকা মার্কা নিয়ে। নাজমুল হাসান পাপনের নির্বাচনী প্রচারণায় যুক্ত হয়েছেন, গণ জাগরণ মঞ্চে গিয়েছিলেন। কিসের জন্য গিয়েছিলেন? না আপনাকে ছোট, সবাই ছোট না, কোনো না কোনোভাবে সুবিধা নিতে গিয়েছিলেন। দ্যাটস দ্য ট্রু। একই কাজ এখন করছেন। আমার কথা হচ্ছে ফারুক আহমেদের বেলা অবশ্যই ক্রিকেটারদের পাশে দাঁড়ানো উচিত। সে তো চোর বানানো হয়েছিল তাকে। এই চোরের প্রতিবাদটা আপনারা করেননি এক্স ক্যাপ্টেন হিসেবে। এখনো যদি কিছু হয়ে থাকে সেটারও ফলাফল আপনারা, এই যে আপনার প্রতিবাদ, সিলেক্টিভ প্রতিবাদ করছেন। যখন 4 বলে 92 কাজের জন্য সুজন ছেলেটাকে বহিষ্কার করা হয়েছে, তাসনিম, আচ্ছা এদের জন্য আপনি সানজানা শুনেছেন যে ক্রিকেটাররা প্রতিবাদ করেছে? নেভার এই কোয়াবের নির্বাচনে যে সুজন তাসনিম বসেছিল ঘন্টার পর ঘন্টা মোহাম্মদ মিঠুনের জন্য, একদিনও প্রতিবাদ করেছেন? বিসিবিকে আলটিমেটাম দিয়েছেন? দেননি তারা, কারণ এরা বড় ক্রিকেটার না। তো সমস্যা হচ্ছে এই জায়গাটা, আপনি ভোটাধিকারও দিবেন না, তাদেরকে বসার জায়গাও দিবেন না, সম্মানও করবেন না এই ক্রিকেটারদেরকে। আপনার আগে নিজেদের কথা এক হতে হবে। সিলেক্টিভ লোকের অধিকার আদায়ের জন্য কখনো বড় কিছু করা যায় না, তখন ব্যবহার হওয়ার সংখ্যা থাকে। আমার এই সমস্যাটা আমার মনে হয় এই জায়গাটা। একদমই তাই, আপনি যা বলেছেন সেটা একদমই লেজিট কথা বলেছেন। অমিত, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তবে আমি চাই যদি আপনি পারমিশন দেন, আপনাকে আমি বিরতির পরে বিদায় নিতে চাই। আপনার সাথে আবারও কথা হবে অমিত, অনেক ধন্যবাদ। এই পর্যায়ের সময় হলো একটি স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। চড়া দাম সত্ত্বেও ফুটবল বিশ্বকাপের টিকিট কিনতে ফিফার কাছে আবেদন জমা পড়েছে 50 কোটিরও বেশি। বিশেষ করে সমর্থকদের চাহিদার তুঙ্গে 27 জুন কলম্বিয়া পর্তুগাল ম্যাচ। পছন্দের তালিকায় আরও আছে মেক্সিকো, দক্ষিণ কোরিয়া ম্যাচের সঙ্গে আসরের ফাইনাল। তবে কারা পাচ্ছেন টিকিট তা জানা যাবে 5 ফেব্রুয়ারি। আগামী জুন জুলাইয়ে মাঠে গড়াতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ। কিন্তু মাঠের লড়াইয়ের আগে শুরু হয়ে গেছে টিকিট পাওয়ার লড়াই। আর এই রেসে জড়িয়ে পড়েছেন অর্ধশত কোটিরও বেশি মানুষ। যদিও শুরুর দিকে টিকিটের মূল্য নিয়ে শুরু হয়েছিল নানা বিতর্ক। বিশ্বজুড়ে আলোচনার ঝড় ওঠে যখন টিকিটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয় $8,680, যা কিনা বাংলাদেশি মুদ্রায় প্রায় 10,61,000 টাকা। সেই সাথে অভিবাসন নীতিমালার কারণে শঙ্কা জেগেছিল আন্তর্জাতিক সমর্থকদের উপস্থিতি নিয়েও। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। ফিফার কাছে জমা পড়া টিকিট আবেদনের সংখ্যাটাই প্রমাণ করছে বিতর্ক যতই থাকুক, ফুটবলের টানকে ঠেকানো যায় না কোনোভাবেই। স্বাগতিক 3 দেশ ছাড়িয়ে জার্মানি, ইংল্যান্ড, ব্রাজিল, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা ও কলম্বিয়ার সমর্থকরাই টিকিটের আবেদনে এগিয়ে। ভৌগোলিক দূরত্ব কিংবা রাজনৈতিক অনিশ্চয়তা কোনোটিই তাদের বিশ্বকাপ দেখার স্বপ্ন থামাতে পারেনি। তবে সমালোচনার মুখে শেষ পর্যন্ত ফিফা ঘোষণা দেয় বিশ্বকাপে অংশ নেওয়া 48টি জাতীয় ফুটবল ফেডারেশনের জন্য প্রতিটি ম্যাচে $60 টিকিট বরাদ্দ রাখা হবে। সেই টিকিট নিজ নিজ ফেডারেশন তাদের বিশ্বস্ত সমর্থকদের মাঝে বিতরণ করবে। এদিকে 27 জুন কলম্বিয়া বনাম পর্তুগালের ম্যাচটি পরিণত হয়েছে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন ম্যাচে। এছাড়া মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ অর্থাৎ মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া, নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে বিশ্বকাপ ফাইনাল কিংবা টরন্টোর দ্বিতীয় রাউন্ডের একটি ম্যাচ নিয়েও আগ্রহ তুঙ্গে।
কিন্তু আবেদন করলেই যে বিশ্বকাপের গ্যালারিতে বসা নিশ্চিত তা কিন্তু নয়। ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে টিকিটের ফলাফল 5 ফেব্রুয়ারির আগে জানানো হবে না। যেসব ম্যাচে আবেদন টিকিটের সংখ্যাকে ছাড়িয়ে যাবে সেখানে লটারির মাধ্যমেই ভাগ্য নির্ধারিত হবে। অর্থাৎ অনেক সমর্থকের জন্য বিশ্বকাপ দেখা এখনো অপেক্ষা আর অনিশ্চয়তার গল্প। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।